নোট দেওয়া আছে, নোটগুলো করে নেবেন। আমি জানি নোটগুলো বুঝিয়ে দিচ্ছি, এই সিমটম কীভাবে করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। সার্জারিটা আমরা যেটা জানি যে সার্জারি মানে কাটাকুটি করতে হবে বা ড্রেসিং করতে হবে বা সেলাই করতে হবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। সমস্ত মেডিকেল প্রফেশনাল যারা মেডিকেল গ্রাউন্ডে আমরা পড়াশোনা করি, অন্য সাবজেক্টগুলোর সাথে কিন্তু সার্জারিটা আমাদের করতে হবে। মানে আমাদের সব কিছুই লাগবে তার নয়, মানে আমাদের যে কাটাকাটি করতে হবে বা অপারেশন করতে হবে তার নয়। আমরা যেটা এখানে তো একটা কনসাইজ একটা সিলেবাস আছে ছোট করে, সার্জারি সিলেবাস অনেক বড়, এবং এটা কেন আমরা পড়ি বা আমাদের সিলেবাসের আমাদের সাবজেক্টগুলোর মধ্যে এই সার্জারিটা কেন ঢোকানো হয়েছে আগে একটু বলে দিই। এই সাবজেক্টটা আমরা যখন মানে চিকিৎসা করবো বা একটা পেশেন্টের চিকিৎসা না করি, একটা পেশেন্টের যখন অ্যাডভাইস করবো বা একটা পেশেন্টের একটা কন্ডিশন, একটা রোগের কন্ডিশন অনেক রকমের আছে, রোগের কন্ডিশনগুলো যখন আমরা দেখবো বা সিমটমগুলো দেখে যখন আমরা একটা ডায়াগনোসিস করবো, তখন আমাদের রোগের ট্রিটমেন্ট অনেক রকমের। তার মধ্যে একটা পার্ট হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে, এবার একটা রোগ ট্রিটমেন্ট করতে গেলে আমাদের অনেকগুলো ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট, আমরা যেটা মানে হেডিং লিখবো বা আমরা যেটা করি পেশেন্টের, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজ করা। এই ম্যানেজমেন্টের মধ্যে অনেক রকম ট্রিটমেন্টের ভাগ আছে। যেমন এক নম্বর হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। যাই রোগ হোক না কেন, রোগের প্রসঙ্গটা পরে আসছে, সার্জারিটাকে বলে দিই। যাই রোগ হোক না কেন, কনজারভেটিভ ম্যানেজমেন্টটা হচ্ছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা খেতে হবে, এইভাবে শুতে হবে, এইভাবে থাকতে হবে, এইভাবে আলাদা হয়ে থাকতে হবে, এই যে মানে যাতে রোগটা না ছড়ায় বা পেশেন্ট সুস্থ হয় বা পেশেন্টের বাড়াবাড়ি না হয়, কিভাবে পেশেন্ট থাকলে, কিভাবে পেশেন্ট বাড়িতে বা ইয়েতে যেখানে আছে সেখানে থাকবে, কিভাবে রাখলে পারে পেশেন্টকে, তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হবে, এটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কি খেতে হবে, কি খাওয়া যাবে না, এটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে কিউরেটিভ ম্যানেজমেন্ট বা মেডিসিনাল ম্যানেজমেন্ট বলা হয়। মানে রোগের সিমটম অনুযায়ী আমি তাকে ওষুধ দিলাম, ওষুধ দেওয়া হচ্ছে বা মেডিকেশন দেওয়া হচ্ছে। এই মেডিকেশন বা ওষুধ দেওয়ার দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে টু কিলিং দি জার্ম বা টু কিলিং দি মাইক্রো অর্গানিজম, মানে অ্যান্টিবায়োটিক কোষের যে ড্রাগগুলো আছে, ওষুধগুলো আছে, যে কোনো ইনফেকশাস রোগই হোক না কেন, ইনফেকশাস হতে পারে, নন ইনফেকশাস হতে পারে, বা দুটোর ক্ষেত্রে ট্রিটমেন্টটা আলাদা রকম আমরা করি। একটা হচ্ছে যেটা ওষুধটা দেওয়া হচ্ছে, যদি ইনফেক্টিভ হয় তাহলে টু কিল দ্য অর্গানিজম, আর যদি নন কমিউনিকেবল বা সংক্রামক বা ইনফেক্টিভ না হয় তাহলে বডির যে মেটাবলিক ডিসঅর্ডার হয়েছে, মানে মেটাবলিক বা বিপাকীয় গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলটাকে ঠিক করার জন্য ওষুধ খাওয়া এটা। আর দুটো ক্ষেত্রেই মেন উদ্দেশ্য হচ্ছে টু শর্টেনিং দ্য সাফারিং, মানে যে রোগের ক্ষেত্রে যতদিন রোগের সময়সীমা আছে, প্রত্যেক রোগেরই রোগের একটা সময়সীমা আছে এবং অনেকগুলো চ্যাপ্টার ক্রস করে, মানে 2-3টে চ্যাপ্টার ক্রস করে পুরো রোগটার পিকচারটা তৈরি হয়। তো সেই জায়গাটায় আমি শর্টেনিং করলাম, মানে যেটা 2 সপ্তাহের যুদ্ধ সেটা 1 সপ্তাহে টেনে নিয়ে এলাম, যেটা 4 মাস বা 1 মাস 4 সপ্তাহ বা 1 মাস যুদ্ধ সেটা 2 সপ্তাহে টেনে নিয়ে এলাম। এই
শর্টেনিং দ্য সাফারিং, মানে তার ভুক্তভোগীর সময়সীমাটা কমানো। এই দুটো উদ্দেশ্য আছে আমাদের কিউরেটিভ ম্যানেজমেন্ট বা রোগ সুস্থ হওয়া, মানে যেটা ওষুধ দিই আমরা। নেক্সট যে ম্যানেজমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট। প্রিভেন্টিভ মানে হচ্ছে যেটা আটকাতে হবে আমাদের, যেমন আইসোলেশন, কোনো ইনফেকটিভ ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আইসোলেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বাড়িতে যখনই কোনো টাইফয়েড হয় বা মাউস হয় বা মাম হয়, তাতে কি করি, সম্পূর্ণ আলাদা করে দিই বাড়ির অন্যান্য মেম্বারের থেকে। তাতে কি হয়, আমরা বিএসএম এ পড়ে এসেছি যে এয়ারবর্ন ট্রান্সমিশন দিয়েও কিন্তু আমাদের রোগ ছড়ায়। তাহলে এই এয়ারবর্ন ট্রান্সমিশন বা কন্ট্যাক্ট বা ওয়াটারবর্ন, এই জায়গাটাকে আমরা প্রিভেন্ট করতে পারি হলো। আর যাতে রোগটা না হয়, রোগ হয়ে গেলে আর কিছু করার নেই, কিন্তু রোগ হয়ে যাওয়ার পরে আমরা তাকে সম্পূর্ণ আলাদা করে দিয়ে আমি চ্যানেলটাকে ব্লক করছি, মানে ট্রান্সমিশনের চ্যানেলটাকে আমি ব্লক করছি। আর একটা হচ্ছে ইমিউনাইজেশন দেওয়া, ভ্যাকসিন দেওয়া, এটা হচ্ছে প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের একটা। যদি রোগ হয়ে যায় তাহলে আমি অ্যান্টিবডি দেবো, আর যদি রোগ হয়নি এখনো, রোগটাকে আটকাতে হবে আমাকে, তখন আমি অ্যান্টিজেন। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি ইমিউনিটিতে আমরা পড়ে এসেছি যে কখন কোনটা শরীরের মধ্যে ঢোকে বা প্রিভেনশন কীভাবে করা হয়, ইমিউনিটিতে আমরা পড়ে এসেছি। তাহলে অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি পাওয়ার বাড়াচ্ছে, তখন এক ধরনের ইমিউনিটি হচ্ছে। আর অ্যান্টিবডি থেকে ডাইরেক্টলি আমার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াচ্ছে। এটা হচ্ছে সময় নেই, আমার রোগটা প্রায় হয়ে গেছে, তখন আমার অ্যান্টিজেন দিয়ে কবে আমার অ্যান্টিবডি আবার তৈরি হবে সেই জন্য আমি বসে থাকবো না, আমি ডাইরেক্ট অ্যান্টিবডি দিয়ে ইনভেনশনটা করবো। এইটা হচ্ছে প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট। লাস্ট যেটা এইসব করেও বা এইসব ট্রিটমেন্ট যখন কোনো কাজে আসবে না, শরীরের এমন একটা অবস্থা বা এমন একটা কন্ডিশন শরীরে তৈরি হয়েছে যেটা শরীর থেকে কেটে না বাদ দেওয়া পর্যন্ত সেই ট্রিটমেন্টটা কমপ্লিট হচ্ছে না, তখন আমাকে সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে যেতে হবে। যখন দেখা যাচ্ছে যে আমার শরীরে এমন কিছু গ্রোথ হয়েছে, এমন কিছু সোয়েলিং হয়েছে, এমন কিছু ইনফেকশন হয়েছে যেটা ওষুধ দিয়েও, মানে এতগুলো এই প্রিভেন্টিভ ম্যানেজমেন্টটা ছেড়ে দিন, কনজারভেটিভ এবং কিউরেটিভ দিয়েও কিছু কাজ পর্যন্ত হয়তো পেশেন্টটাকে বাঁচানো যাচ্ছে, কিন্তু কোনোভাবেই এটা কিউরেবল হচ্ছে না, তখন সেটা সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যাচ্ছে। এই সার্জারির মধ্যে এবার আমরা করতে গেলে আমরা কেন করি না, কিছু কিছু কেস আছে যেগুলো এই কনজারভেটিভ এবং কিউরেটিভ ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টটাকে পুরোপুরিভাবে সুস্থ করা যাচ্ছে না। এমন কিছু কেস আছে যেগুলো এই সিলেবাসে আমাদের আছে, এইগুলো হচ্ছে সার্জিক্যাল কেস। অ্যাপেন্ডিসাইটিস, পলিসিস্টাইটিস, গলস্টোন, রেনাল স্টোন, কনজাংটিভাইটিস। প্রথম যদি এবার ক্যাটাগরি আছে, অ্যাকিউট আছে, ক্রনিক আছে, ক্রনিক রেকারেন্ট আছে, অ্যাকিউট রেকারেন্ট আছে। এই যখন রেকারেন্ট এবং ক্রনিকের দিকে চলে যাবে তখন কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন আসতে পারে, কিন্তু অ্যাকিউটের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আসে না সার্জিক্যাল। কিন্তু ওটা আমাকে জানতে হবে যে অ্যাকিউট ইনফেকশন বা অ্যাকিউট কেসগুলো কখন হচ্ছে এবং এটা আলটিমেটলি পেশেন্টকে পুরোপুরি রিলিফ দেওয়া যাবে কিনা। যদি না যায় তখন আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টের সাহায্য নিই। তো এই আমাদের সিলেবাসটা খুবই ছোট, অনেক সার্জারি, অনেক রকম আমাদের বডির যত সিস্টেম আছে, যত অর্গান আছে, সমস্ত পার্টগুলোর মধ্যে আমাদের সার্জারি সাবজেক্ট ইনক্লুড আছে। কিন্তু
মাপ এগুলো সব সার্জারির মধ্যে পড়তে হবে। সার্জারি সিলেবাসের মধ্যে এগুলো সব ভাগ করা যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাকিউটে হয়তো অতটা অ্যাকিউটটা একটা সিগনাল দেয়, যেটা ক্রনিক ইনফ্লামেশন হবে, ক্রনিক দিকে যাবে, এটা কোনোভাবেই সারানো সম্ভব নয়। তখন ওটা বোঝাচ্ছে যে আমাকে এবার সার্জারি করতে হবে। এইবার যখন আমরা মেডিসিন বা সার্জারি বা গাইনি অফ আমরা পড়বেন, এই পার্টটার মধ্যে আমাদের আমরা যখন এটা স্টাডি করবো বা আমরা যখন এটা করবো তখন কিছু মেথডে আমাদের করতে হবে। কীরকম মেথড? যে জিনিসগুলো আমরা করবো সেগুলো প্রথমত অ্যানাটমি আমরা করে এসেছি। তবুও সার্জারির যেহেতু এটা বডির পার্টের পার্ট নিয়ে পার্টের ইনফ্লামেশন হচ্ছে বা কোনো ক্ষেত্রে সোয়েলিং হচ্ছে, তো ওই প্রথমে অ্যানাটমিটা করতে হবে, মানে ওই জায়গাটা কোথায় সেই অনুযায়ী আমি কিন্তু সিমটম লিখব, তাই তো? এইবার প্রথমে অ্যানাটমি হয়ে গেল, তারপরে আমরা সার্জারি যখন এলাম সেই জিনিসটার ডেফিনেশন, মানে প্রথমে আমরা ডেফিনেশন করবো জিনিসটা কি, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, মানে পেশেন্ট এসে আমাকে কি সিমটম দিতে পারে, যেটাতে আমাকে বুঝতে হবে যে এই ডায়াগনোসিসটা আসতে পারে। তো সেই সিমটম এইবার কনফার্ম হওয়ার জন্য ডাক্তার কিছু পেশেন্টের উপর পরীক্ষা করে, যেগুলোকে আমরা জানি যে এগুলোকে সাইন বলে, সিমটম সাইন। সিমটম হচ্ছে যেগুলো পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক ডাক্তারের কাছে আসে যেটা বলে সেটা হচ্ছে সিমটম। আর সিমটম পাওয়ার পরে এই ডায়াগনোসিসে আসার জন্য ডাক্তার যখন পেশেন্টের উপরে পরীক্ষা করে, চোখটা দেখে, টনসিলটা দেখে, কানটা দেখে, জিভটা দেখে, পেটটা টিপে দেখে শুইয়ে, যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি ব্যথা হচ্ছে, সেই প্রসেসগুলো যখন কমপ্লিট করে ফর অ্যাকচুয়াল ডায়াগনোসিস অফ দি ডিজিজ, তখন সেটাকে বলে সাইন। এই সিমটম সাইন হয়ে যাওয়ার পরে আর একটা কনফার্মেটরি কিছুটা ডায়াগনোসিস করা গেল, ডাক্তার কিছুটা ডায়াগনোসিস করে যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে না রেনাল স্টোন হয়েছে, বলবে কি ক্লাসটা হয়ে যাক না, স্যারকে বলো না ক্লাস পড়ে যাক, স্যারকে বলো ক্লাসটা শেষ হয়ে যাক। এইবার এই যে চোখটা দেখা গেল, চোখটা লাল হয়েছে কিনা কিরকম, তারপরে কানটা দেখা গেল, বা আমি পেটটা টিপে আমার কোন জায়গাটা ব্যথা হচ্ছে, সেই যে 9 কোয়াড্রেন্ট আপনাদের পড়া আছে, 9 কোয়াড্রেন্ট জানো? 9টা পেটটাকে, পেটের মধ্যে তো অনেক এইটাকে আমরা 9টা ভাগে ভাগ করি, এটাকে 9 কোয়াড্রেন্ট বলে। আমি বলে এইবার ওই পেটের মধ্যে অনেকগুলো অর্গান থাকে, এইবার পেটটা টিপে যেখানে ব্যথা হয় সেটা কোন কোয়াড্রেন্টে আছে এবং সেই কোয়াড্রেন্টের মধ্যে কি কি অর্গান আছে, সেই অর্গানগুলো কোনখানটা ব্যথা হচ্ছে, অনেকগুলো ডায়াগনোসিস আছে। এগুলোকে বলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে অনেকগুলো রোগ। যেমন ধরো ডান দিকে তলায় যদি এইখানে ব্যথা হয় তাহলে অ্যাপেন্ডিসাইটিস আসছে, কোলাইটিস আসছে, ইউরাইটিস আসছে, মেয়েদের ক্ষেত্রে সালপিঞ্জাইটিস আসছে, এইগুলো আসছে। তো এইখানে যদি ব্যথা হয় এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে, তাহলে গ্যাস্ট্রাইটিস আসতে পারে, গ্যাস ফর্মেশনের জন্য হতে পারে, গলব্লাডার স্টোনের জন্য এখানে ব্যথা হতে পারে, ঠিক আছে? এইগুলোকে বলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে ওই কোয়াড্রেন্টের বলগুলো হতে পারে। রেডিয়েট প্রথম হয়, তারপর ওটা জায়গা
রিজিয়ন এগুলো তো সোজা রাইট লাম্বারে কোন অবস্থা একটু ভেতরে মানে আমবেলিকাল পরে আসবে ওটা রেনা লাম্বার নয়, লাম্বার রিজিয়নের একটা লাম্বারটা আরো এগিয়েছে। হ্যাঁ আমবেলিকাল আর লাম্বারের মাঝামাঝি হ্যাঁ বুঝলাম তো। ওটা একটা জায়গা, ওটা একদম ওই জায়গাটাই বলতে হবে, মানে লিখতে হবে কি করতে রাইট 9-10টা থাকে, হ্যাঁ ওটা লিখতে হবে। ইয়ে লিখলে হবে না, ওয়ার্কের নাম লিখতে না, স্পেসিফাই করুন। তাই ওইটাই লিখলেই হয়ে যাবে। তো এই জিনিসগুলো যখন হচ্ছে, এবার আমার কনফার্মেটরি ডায়াগনোসিস করবো, আমি ডায়াল ইনভেস্টিগেশনের সাহায্য নেবো, আমি ইউএসজি করতে দিলাম, ব্লাড টেস্ট করতে দিলাম, সেগুলো দেখে আমি কনফার্ম হয়ে গেলাম, চিকিৎসা শুরু করলাম, তারপর মেডিকেশন করলাম, দিয়ে একটা ট্রিটমেন্টটা এগোলাম। তো এইগুলো হচ্ছে পরপর আমরা যখন এগুলো করবো তখন কিন্তু এইভাবেই স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ডেফিনেশন, তারপর হচ্ছে কজ, কারণ কি কারণ হতে পারে, ইনফেক্টিভ কজ আছে, প্যাথোলজিক্যাল কজ আছে, ঠিক আছে? তারপরে ক্লিনিক্যাল ফিচার, মধ্যে আমাদের ডেফিনেশন করবো, এই স্টেপগুলো আসবে, ডেফিনেশন, তারপর হচ্ছে কজ। এবার এই কজের মধ্যে ইনফেক্টিভ কজ থাকতে পারে, ইনফেক্টিভটা থাকবে, ইনফেক্টিভ থাকবে মানে ইনফেকশন, আর ইনফেক্টিভ প্যাথোলজিক্যাল কজ একটা ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে একটা হচ্ছে সিমটম, সিমটম পেয়ে গেলাম, সাইন করতে করে নিলাম, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনটা হচ্ছে ইনভেস্টিগেশনগুলো করা হবে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট। এই স্টেপগুলো আমাদের প্রত্যেকটাতে করতে আছে, এইভাবে আমরা করবো। তো সার্জারি ব্যাপারটা আমি বলে দিলাম, এবারে করবো, সেগুলো হয়ে গেল। এবার আমি সাবজেক্টে আসি, সিলেবাসে। প্রথমে আমাদের অ্যাপেন্ডিক্স আছে, এখানে আমাদের একটা, এখানে আমাদের প্যাথোলজিক্যাল কন্ডিশনটা একটু করে দিতে হবে, আর ইনফেক্টিভ মানে হচ্ছে ইনফেকশন, এই জায়গা থেকে একটু আমাদের বুঝে নিতে হবে। এটা প্যাথোলজি পার্টের মধ্যে আসছে। ইনফেকশন মানে হচ্ছে যে ইনফেক্টিভ কজ মানে হচ্ছে যে জীবাণু দ্বারা ইনফেকশন হয়েছে, যে জীবাণু দ্বারা ইনফেকশন হয়েছে সেটা হচ্ছে ইনফেক্টিভ কজ, সেই জীবাণুর নামটা লিখতে হবে। এবার ইনফেকশন বলে প্যাথোলজি যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফেকশন বলে প্যাথোলজিক্যাল কন্ডিশন যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ। প্রদাহ জিনিসটা কি না, ইনফেকশন হলে কি হবে, আমাদের শরীরের মধ্যে ইনফেকশন হলে কি হবে, ইনফেকশন হলে কি হবে, আমাদের শরীরের মধ্যে মাইক্রো অর্গানিজম প্রবেশ করবে, জীবাণু, মাইক্রো অর্গানিজম প্রবেশ করলে সে একটা টক্সিন লিভারে পড়বে,
টক্সিনগুলোই হচ্ছে আমাদের অ্যান্টিজেন, যেটা বাইরে থেকে প্রবেশ করছে। আর আমাদের বডির মধ্যে আছে অ্যান্টিবডি। যখনই অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলো, তখনই শরীরের মধ্যে যেটা উত্তেজনা হলো সেটা হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি যখন বডির মধ্যে স্টিমুলেশন পাবে, উত্তেজনা পাবে, এই উত্তেজনা পেলে এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে একটা মারামারি শুরু হয়ে যাবে। এই মারামারিটা শুরু হলে আমাদের কিছু সিমটম প্রকাশ করে। এই মারামারিটা যখন হয়, কন্ডিশনটা যখন হয়, সেই কন্ডিশনটাকে বলে ইনফ্লামেশন। ঠিক আছে, সেই কন্ডিশনটাকে বলে ইনফ্লামেশন। বডি ডিফেন্স মেকানিজমের এগেইনস্টে যখন কোনো মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে, ওর বডিতে যে ম্যানিপুলেশন হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ইনফ্লামেশন। তো এই ঘটনাটা মধ্যে কারি হয় যেমন ক্যালর, রোবর, ক্যালর, বলার টিউমার, এগুলো। এইবার সহজ কথায় আমাদের যে সিমটমগুলো তৈরি হবে সেটা হচ্ছে রেডনেস, পেন, ইনফ্লামেশন, এই চারটে প্রথম এটা হতেও পারে, এটা হতেও পারে, নাও হতে পারে, আসে 5 নম্বরে এটা আসে। তার মানে একটা লাল হয়ে গেল জায়গাটা, খুব ব্যথা, ফুলে গেল এবং হিট তৈরি হলো। এই হিটটাই আমাদের জ্বর আসে বা জ্বর তৈরি হয়, বডি টেম্পারেচার বাড়ে, এই জিনিসগুলো, এই টেম্পারেচারটা তৈরি হয় বলি। আর ইনমোবিলিটি বা সেই জায়গাটা নাড়াতে পারে না, নড়াচড়া করে লস অফ ফাংশন। সেইটা ওই কলর উপর অততে আসছি না, মাথা খারাপ হয়ে যাবে, এইটা সোজা কথা, এইটা মনে রাখবে। ঠিক আছে, লাল হয়, ব্যথা হয়, ফুলে যায়, টেম্পারেচার বা জ্বর বা গা গরম হয়, আর অচল অবস্থা তৈরি হয়। এই পাঁচটা হচ্ছে আমাদের ইনফ্লামেশনের ক্যারেক্টার। যখনই দেখবেন আমাদের পোড়া যেটা হয় বাইরে, এটা বোঝা যায় যে সেটা লাল হয়ে গেল, সেলুলার ঘাস হলে ব্যথা হলো, ফুলে গেল, এইগুলো বাইরে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই একই জিনিস আমাদের শরীরের ভেতরে যখন হয়, যেমন একটা কাউন্সিলের হলো বা লিভারের ইনফ্লামেশন হলো বা ওভারের ইনফ্লামেশন হলো, কোলনের ইনফ্লামেশন হলো, সেই সময় এই একই সিমটমগুলো হয়, কিন্তু বডির ভেতরে হয় বলে আমরা তা দেখতে পাই না, ভিজিবল নয়। কিন্তু যেটা আমরা সাইনে পাই বা চেষ্টা করে পাই, সেটা হচ্ছে জ্বরটা আসে, জ্বর আসে, এটা আমরা পাই, বা ব্যথা হয়, এই দুটো আমরা পাই না। ইনমোবিলিটিটা পেশেন্টের নরম গরম থেকেই বোঝা যায়। এইবার এই চারখানা, পাঁচখানা, এই মেন চারখানা, পাঁচখানা, 5খানা
ভিজিবল হয়। ধরুন একটা টনসিল হয়েছে, টনসিল ইনফ্লামেশন হয়েছে, তখন মুখ না করে টর্চ দিয়ে যখন আমরা দেখবো তখন কিন্তু এগুলো সবই পাবো। টনসিল খুলে যাবে, খুব ব্যথা হবে, কারণ সে রোগ কিনতে পারছে না, ঠিক আছে, লাল হয়ে যাবে, ফুলে যাবে এবং গায়ে জ্বর থাকবে, ঠিক আছে, এগুলো আমরা পেয়ে যাবো। টক্সিন লিভারে বলা হয়। এইবার আর একটা কথা বলে দিই, কখন আমরা জায়গাটা একটা রোগের নাম দেখতে বুঝবো যে দেখে বুঝবো যে সেই জায়গাটা ইনফ্লামেশন হয়েছে। এই শেষকালে এই আইটিস রোগ হয়ে যাবে, সেই আমাদের বডি পার্টের সাথে এই আইটিসটা যোগ হয়ে গেলেই সেই পার্টটা ইনফ্লামেশন হয়ে যাবে। যেমন অ্যাপেন্ডিক্সের শেষে আইটিস যুক্ত হয়েছে, তাই এটা অ্যাপেন্ডিসাইটিস হয়ে যাবে, তার মানে অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন। ঠিক আছে, এবার লিভারে যদি হয়, লিভারের আরেকটা নাম হচ্ছে হেপাটিক। যে হেপাটিক হলো সিটা উঠে গিয়ে হেপাটাইটিস হয়ে গেল, তার মানে লিভারে ইনফ্লামেশন। টনসিলাইটিস আমাদের সিলেবাসই আছে, টনসিলাইটিস টনসিল থেকে আইটিস যোগ হলো, তার মানে টনসিলের ইনফ্লামেশন। ঠিক আছে, তারপর ধরো কোলাইটিস, কোলন থেকে কোলাইটিস আইটিস যোগ হয়ে গেল, তার মানে কোলনের ইনফ্লামেশন। যেমন ধরো এন্ডোমেট্রাইটিস, রেগুলারের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম স্তর আছে সেখানে ইনফ্লামেশন। মানে আইটিস যখনই রোগ হয়ে যাচ্ছে তখনই বুঝে যাবে সেই পার্টটার ইনফ্লামেশন। এইবার তার সেই সিমটম যখন আমরা করবো তখন এইভাবে করতে হবে যে পেশেন্ট এসে এই সিমটমগুলোই বলবে আমাকে, তখন বুঝতে হবে যে এই কন্ডিশনটা দাঁড়িয়ে চলে যাবে। ঠিক আছে, সেইভাবে আমাদের পড়াটা মুখস্থ করা না, এগুলো কোনোটাই মুখস্থ করতে যাবেন না, খুব প্র্যাকটিক্যালি এইভাবে করবেন যে এই সিমটমগুলো বলে মানে উল্টো হয়ে পড়বে, রোগের নাম পরে করবেন, আগে সিমটমগুলো পড়ে নেবেন, সিমটমগুলো পড়ে তারপর রোগের নামটা দেখবেন। পেশেন্ট এই সিমটমগুলো এসে বললে আমাকে বুঝতে হবে এই রোগটা দেখবে, উল্টো হবে। পেশেন্ট কি সিমটম বা যদি আগে রোগের নাম পড়ে তাহলে এইভাবে বলবেন যে পেশেন্ট এসে আমাকে কি বলতে পারে, তবে আমি বুঝবো যে এইটা হয়েছে, এইভাবে করতে হবে। হয়ে গেল, এগুলো বুঝিয়ে দিলাম। তার আগে লাইন কোয়াড্রেন্ট করে দিই। আমাদের বডিটা দুটো বিউটি সেখানে অ্যাটাচমেন্ট হচ্ছে, তাহলে এই জায়গাটা আমি ধরে নিলাম। আর এইখানে আমাদের ডায়াফ্রামটা করা গেছে, এই জায়গাটা আমাদের থোরাক্স পার্ট, আর এই জায়গাটা আমাদের অ্যাবডোমেন। ঠিক আছে, এই জায়গাটা আমাদের অ্যাবডোমেন বা পেটের পার্ট। এইবার আমাদের নটা ঘর
এটা হচ্ছে ট্রান্সভার্সিবল লাইন ওটা সে ডায়াগোনাল হয় না আড়াআড়ি দুটো আড়াআড়ি আছে আর দুটো লম্বালম্বি আছে দুটো মোটামুটি এটা হচ্ছে মিড ক্লাসিক্যাল লাইন এটা হাইপোকন্ড্রিক না মিড ক্লাসিক্যাল লাইন এটা এই দুটো মিড ক্লাসিক্যাল লাইন হয়ে গেল উপরে নিচে এই লাইনটার নাম হচ্ছে ট্রান্সভার্সিবল লাইন আর একটা আড়াআড়ি লাইন আছে এই বরাবর এইখানটা আমাদের কি থাকে মানে এই যে এইখানটা আমাদের হাট থাকে এই হাটের পিছন দিয়ে আমাদের ইসোফেগাসটা নামে ইসোফেগাস হয়ে এখানটা সমান থাকে এবং এই পাইলোরাস পার্টটা এইটার উপর দিয়ে যায় মানে এইটা যদি সমান হয় তাহলে এই জায়গাটা আমাদের পাইলোরিক পার্টটা পাচ্ছি আমরা তাহলে এই পাইলোরিক পার্টটার উপর দিয়ে লাইনটা যায় বলে এটাকে বলে ট্রান্সপাইলোরিক লাইন ট্রান্সপাইলোরিক লাইন বলে তাহলে দুটো আড়াআড়ি হচ্ছে ট্রান্সভার্সিবল লাইন আর ট্রান্সপাইলোরিক লাইন আর লম্বালম্বিটা হচ্ছে মিড ক্লাসিক্যাল লাইন দিয়ে মোটামুটি ভাগ হলো আমাদের এখানে আমাদের যেটা হচ্ছে আমাদের যে স্টোন ব্রেস্ট বোন এই যে স্টার্নামটা এখানে শেষ হয় স্টার্নাম যেখানে শেষ হয় সেই লাইনটা দিয়ে আমাদের ডায়াফ্রাম যায় এটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এই স্থানটা শেষ হলে আমাদের এখানে যে স্টার্নাম শেষ হয় তাহলে লাস্ট যে রিবটা সেই রিবটা কিন্তু এরকম হয়ে গেছে লাস্ট রিবটা এরকম দিকে যাচ্ছে গিয়ে ওদিকে সাথে 7 নম্বর যে পেছনে যে 7 নম্বর থোরাসিক ফার্টিবাটা আছে সেইটা পেছন সামনে এসে এই স্টার্নামের সাথে লাস্ট লাগবে এরপরে কিন্তু কোনো রিবই কিন্তু এইটা স্টার্নামের সাথে লাগে না তিনটে হচ্ছে ফল মানে এটা হচ্ছে 7 নম্বর 8 9 10 এই তিনটে 8 9 10 তিনটে হচ্ছে আমাদের ফল এগুলো একটার সাথে একটা কার্টিনের সাথে যুক্ত হয়ে 7 নম্বরের সাথে লাগে ফ্রুট ফল হয়ে গেল আর দুটো হচ্ছে প্রোটিন প্রোটিনটাকে আমাদের যে পুষ্টার ওটা কি পুষ্টার প্রোটিন যেটা আমি বলছি প্রোটিন পুষ্টার প্রোটিন হচ্ছে 11-12 দুটো হ্যাঁ কনস্ট্যান্টলি আমি আজকে বইয়ে প্রোটিন কনস্ট্যান্টলি সব একদম নিচে যেটা পয়সার মধ্যে নিচে যে দুটো পুষ্টার ওটার সঙ্গে তারপরে মানে আমাদের জি পয়েন্ট প্রসেস হলো ফুল সুগার জি পয়েন্ট প্রসেসের নিচে যে কিছুগুলো পলিসি হচ্ছে 5 না তার মধ্যে তিনটে যদি আমরা যদি হয় তাহলে তিনটে যে কোন বই থেকে পড়ে আপনারা আমি পান্ডের বলতে যেখানে কি কোন না যাই জানি আমি যেটা বলছি একদম গ্রে অ্যানাটমির কথা হতে পারে মানে যেটা মানে সহজ করে বোঝানোর সেইটা মানে মাথায় রাখা কষ্ট মানে হচ্ছে কষ্ট মানে হচ্ছে কষ্টাল মানে কষ্ট মানে ঋণ এবার কষ্টাল অর্থে সেটা ঋণ বুঝে তাহলে 11 আর
12 যেমন লিখ, সেরকম এইগুলো ইন্ডিভিজুয়ালি সবই লিখ। সুতরাং 11, 12 কখনোই আলাদা করে কনস্ট্যান্টলি বলবো কেন? এটা 1 নম্বর। এই লিখগুলোর মাঝে দুদিকে মাসেল থাকে, সেইগুলোকে ইন্টারকস্টাল মাসেল কষ্ট মানে হচ্ছে কি কস্টাল লিপ বলে কোনো কথা নয়। আমি আপনার যেখানে লেখা থাকি মানে এই আমি যেটা বলছি এইটা একটু মানে এইটা মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবো। ওগুলো কিন্তু অনেক রকম ভুলভাল লেখা থাকে। আমি মানে একদম বে অ্যানাটমি যেটা লেখা আছে বা আমরা সমন্বিতের বই বা ধরুন এগুলো মানে যারা পায়োনিয়ার অ্যানাটমি তাদের কথা বলছি। আমরা তো ওই বইগুলো পড়েছি, দেখবেন ওই বইগুলো দেখবেন, ওই বইতে এই জিনিসগুলি বলা আছে। লিভের ভাগ হচ্ছে এরকমভাবেই সবগুলো হয়। 7 নম্বর যেটা আমি বলছেন টু লিভ, এটা ঠিক আছে। আর এই যে 7-এর পরে সবকটা প্রোটিন নয়, এইটা একটা ভুল। আরেকটার সাথে কানেক্টেড যেহেতু হ্যাঁ, এবার 8 থেকে 12 পর্যন্ত কিন্তু প্রোটিন বলবেন না, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। প্রোটিন শুধুমাত্র 11টা, যেটা সামনের দিকে কারোর সাথেই লাগে, সেই জন্য এটা ভাসমানটা প্রোটিন। আর এটা তো লাগছে সাথের সাথে, মানে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এটা প্রত্যেক মানে এগুলো সব কিন্তু এখানে কাটিয়ে যায়, মানে থাকে এখানে এগুলো সব কাটিয়ে যাচ্ছে। এই কাটিয়ে গুলো একসাথে জুড়ে এই সাথের সাথে লাগে, এগুলোকে এইটাই শুনে রাখবে। আর এই যে আমাদের কোয়াড্রেন্টটা আছে, এই কোয়াড্রেন্টটার নাম হচ্ছে হাইপোকন্ড্রিয়াম। তাহলে কষ্ট যেমন লিখ, কন্ড্রকেও লিখ বলে, কন্ড্রকেও লিখ বলে। ঠিক আছে, হাইপো মানে নিচে, এই নামটা কেন হলো সেই হাইপোকন্ড্রিয়াম মানে লিভের নিচের অংশ এই জায়গাটা, সেই জন্য এটা হাইপোকন্ড্রিয়াম। হাইপোকন্ড্রিয়াম রিজন বা হাইপোকন্ড্রিয়াম বলা হচ্ছে। ঠিক আছে, এদিকেও তাই এদিকেও তাই। এটা হচ্ছে রাইট বোঝায় আর এটা হচ্ছে ডেসিমেন্টাল লেফট বোঝায়। তাহলে এটা রাইট হাইপোকন্ড্রিয়াম রিজন লিখে দিতে হবে না লেখা যাবে না? তাহলে এটা রাইট হাইপোকন্ড্রিয়াল রিজন, এটা লেফট হাইপোকন্ড্রিয়াল রিজন। এই জায়গাটা হচ্ছে এপি, এপি মানে হচ্ছে উপরে, এপি আর হাইপো। এখানে এপি গ্যাস্ট্রিয়াম বলে, যেহেতু এখানে স্টোমাক থাকে, স্টোমাকের জায়গাটা, তাই এটা এপি গ্যাস্ট্রিয়াম বলে। আর এপি নিচে মানে হাইপো মানে নিচে, তাই এটাকে হাইপোগ্যাস্ট্রিয়াম বলে। ঠিক আছে, এই এখানে এটা হচ্ছে আমলিকা, ঘাসটাকে আমরা মানে লিভের নাম যেটা বলে সেটা হচ্ছে আমলিকা। এই আমলিকা অংশ বলে এটাকে আমলিকা রিজন বলে। এই জায়গা পর্যন্ত পেছনে থোরাসিক ভার্টিব্রাগুলো আসছে, এসে এইখানে আমার এই যে 12 নম্বর পেছনে ঘুরে গিয়ে এইখানে আমার শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে পাঁচটা লাম্বার আসছে। এই লাম্বারের দিকে যে রিজনটা, এটা তো আমরা বলতে পারছি না, এটা আমেরিকান নাম হয়ে আছে। তাহলে এই লাম্বারের প্যারালালি দুটো আছে, মানে আমার ছবিটা একটু ছোট হবে, আমাদের পেটটা এত বড় না, আমি বড় করে নিই। এটা খুব ছোট জায়গা, লাম্বার 5টা লাম্বার এতটা জায়গা
ক্যাভিটিটা তৈরি হচ্ছে দুদিকে দুটো হিপবোন নিয়ে, এই ক্যাভিটিটাকে বলে পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটির মধ্যে আমাদের লোয়ার অ্যাবডোমিনাল অর্গানগুলো আমাদের থাকছে। এই লোয়ার অ্যাবডোমিনাল অর্গানের মধ্যে আমাদের কেস অফ মেল আমাদের ইউরিনারি ব্লাডার আছে, এখানে ইউরেটার দুদিকে দুটো আসছে, ইউরেটার রেকটাম আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভেতরের অংশ মেলের, আর কেস অফ ফিমেল এই দুটো সামনে পেছনে আছে, আর মধ্যেখানে আমার ইউটেরাসটা ধরে আছে। ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা প্লাস দুদিকে আমার ফ্যালোপিয়ান টিউবের কিছুটা অংশ, আর বাকিটা আমার এই রেডিয়াল ফেসটা আছে। যেহেতু এটা ইলিয়াম পার্টের যে ইলিয়াম আমাদের হিপোটাতে এরকম থাকে, এই যে ভালো অংশ এটাকে ক্রেস্ট বলে। ইলিয়ামের এই ক্রেস্ট বলে এটাকে ইলিয়াম ক্রেস্ট বলে, ঠিক আছে। এটা হচ্ছে রাইট ইলিয়াম ক্রেস্ট, এটা হচ্ছে লেফট ইলিয়াম ক্রেস্ট, আর মধ্যখানটা হচ্ছে আমাদের হাইপোট্যাক্সিয়াম। এই হাইপোট্যাক্সিয়াম অংশ আমাদের লোয়ার অ্যাবডোমিনের মেন যে অর্গানগুলো সেগুলো থাকছে, মেল এবং ফিমেল। আর এই পাশে আমাদের কোলন তো আছেই, স্মল ইন্টেস্টাইনের কোলন। এবার স্মল ইন্টেস্টাইনের পার্টটা আছে, এবার এখানে ইলিয়ামটা শেষ হয়, গিয়ে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট শুরু হয়, এবং এইখানে আমাদের সিকাম এবং অ্যাপেন্ডিক্সটা আমাদের রাইট ইলিয়াম ক্রেস্টে বা রাইট ইলিয়াম রিজিয়নের এই পার্টটা। যদি পুরো অর্গানগুলো উঠে যায় তাহলে আমরা আমাদের এইখানে আমাদের আঙুলটা থাকছে। প্লাস মেয়েদের ক্ষেত্রে ওভারে এবং ফ্যালোপিয়ান টিউবের কিছুটা অংশ মানে ইউরিয়া আঙ্গুলার পার্টগুলো এখানে এই দুটোতে থাকছে। এইবার আমি যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবো, যে প্র্যাকটিক্যাল ক্লাস করবো একটা, দেখে দেবো এইখান থেকে শুরু করতে হবে। এই এরকম ঘুরতে ঘুরতে মানে লেফট ইলিয়াম ক্রেস্ট, লেফট লাম্বার, লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগাস্ট্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইলিয়াম ক্রেস্ট, হাইপোগাস্ট্রিয়াম এবং আমিলিকাস। এইভাবে আমাদের এই লাইনই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই লাইনে আমরা লিখতে লিখতে যাবো, লিখতে মানে ক্যালকুলেশন। এই জায়গাটাতে আমরা পেটটাকে হাঁটু তুলে শুকাতে বলি এবং পেটে এরকমভাবে এই জায়গাটা দিয়ে প্রেশার দিই। প্রেশার দেওয়ার ফলে যদি সেই জায়গায় ইনফ্লামেশন হয় তাহলে তো আমাদের যে দিস সেটা থাকবে আমাদের পেশেন্টকে ঢুকে দিবে। তো সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা আমাকে দেখতে হবে যে ব্যথাটা হচ্ছে কি। তখন ভয় চিৎকার করে উঠবে, নয় অ্যারেস্ট অফ ব্রিদিং হবে, দম বন্ধ হয়ে যাবে। সেই ব্যথাটা এমনই টিপে এবার দম বন্ধ হয়ে যাবে, মানে শ্বাস আটকে যাবে, মানে প্রচন্ড ব্যথা। সেই এক্সপ্রেশনটা আমাদের দেখতে হবে এবং তারপর পুরোটা কভার করে নিলাম। এবার যে জায়গাটা ব্যথা সেটা লিখে দিলাম, রাইট লাম্বার রিজিয়ন। লাম্বার রিজিয়ন এখানে আমাদের লিভারের অংশ আছে, মানে লিভারটা এতটা আছে সেটা থাকতে পারে, আর কিডনি রাইট কিডনিটা আছে এবং রাইট ইউরেটারের কিছুটা অংশ এখান দিয়ে গেছে, ঠিক আছে। এইবার আমাকে ডিফারেন্সিয়াল লাইন কোনটা আছে সেটা। এবার পেটসাতে যদি সমস্যা হয়, ইনফেকশন অফ ইউরিন হয়, পেটসাপ ঠিক মতো হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এবং এখানে পিঠের পেছন দিকে এখানে ব্যথা, এই ব্যথাটা এই দিয়ে মানে এই পুষ্টি দিয়ে নিচের দিকে নামছে, মানেই হচ্ছে রেনাল প্রবলেম। রেনাল ডিজিজের সিমটম হচ্ছে এইখানে ব্যথাটা হবে পেছন দিকে, এখান দিয়ে সোজা নামবে, এটা হচ্ছে লয়েন এই পুষ্টি দিয়ে নেমে যাবে ব্যথাটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেনাল প্রবলেমের সিমটম। আর এইখানে লিভারের যদি প্রবলেম হয় তাহলে তো বলবি ডান দিকে ব্যথা হচ্ছে। এবার এখানে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেটটা এখান থেকে শুরু করতে হবে।
এরকম করতে করতে যেতে হবে। এতটা জায়গা আমার লিভার আছে, লিভারের যে লোয়ার বর্ডারটা আছে সেই বর্ডারে আমার এই আঙুলটা স্লিপ খাবে, এবং যখনই স্লিপ খাবে তখনই বুঝতে হবে যে এতটা লিভার বেড়েছে, সেই জায়গাটা দাগ দিয়ে দিতে হবে। সেখান থেকে লিভার ইনফ্লামেশন কতটা রয়েছে সেটা বোঝা যায়। এইসব পরীক্ষাগুলো আমাদের লোকাল এক্সামিনেশনের মধ্যে পড়ে। লোকাল এক্সামিনেশনের মধ্যে আমাদের 4টে পয়েন্ট আছে, একটা হচ্ছে ইন্সপেকশন, একটা ক্যালকুলেশন, একটা অবজারভেশন আর একটা হচ্ছে পারসেপশন। এই 4টে আমাদের পরীক্ষা, এটা লিখে নিন। এগুলো সব আসবে এই যখন লেখা হবে। এই ক্যালকুলেশন, এই যে সাইন, এই সাইনের মধ্যে এগুলো লিখতে হবে। ইন্সপেকশনে কি পেলাম বা ক্যালকুলেশনে কি পেলাম ওটা পয়েন্ট দিয়ে লিখতে হবে। সাইনের মধ্যে আসছে লোকাল এক্সামিনেশন, এর মধ্যে ইন্সপেকশন আসছে। ইন্সপেকশন মানে হচ্ছে চোখে দেখলাম, চোখে দেখে যেটা বুঝলাম সেইটা আমি লিখলাম, ঠিক আছে? মানে চোখে দেখলাম যে পেশেন্ট ডান দিকে হাত চেপে সে ধরে বসে আছে, খুব ব্যথা, ঠিক আছে? বা ধরো টনসিল এক্সামিনেশন করছি, বা চোখ কনজাংটিভাইটিস আছে, তখন এখানে লিখলাম রেডনেস অফ দি আই, ঠিক আছে? এটা লিখলাম রেডনেস অফ দি বাংলা কনজাংটিভাইটিস, ঠিক আছে? এটা লিখলাম ইন্সপেকশন। রেডনেস অফ দি রাইট টনসিল বা বোথ টনসিল, লেফট টনসিল, এটা দুই বিন্দুটা, ঠিক আছে? এটা এখানে চোখে দেখলাম। তারপরে নম্বর হচ্ছে ক্যালকুলেশন, যেখানে আমার ক্যালকুলেশন করার প্রয়োজন আছে সেখানে আমি ক্যালকুলেশন করবো। অযথা পেশেন্টকে হ্যারাস না করে জিনিসগুলো পরীক্ষা করতে হবে। এবার যদি পেটে ব্যথা বলে আমাকে শোয়াতেই হবে, হাঁটু মুখে শোয়ালে কি হয়, পেটের পেশিগুলো নরম হয়ে যায়, আমার হাত অনেকটা ভেতরে ঢুকতে পারবে। এটা হচ্ছে ক্যালকুলেশন। ইন্সপেকশন হলো, ক্যালকুলেশন হলো, তারপর হচ্ছে অবজারভেশন, মানে স্টেথোস্কোপ সাহায্যে পরীক্ষা করা। অবজারভেশন মানে কি মাপছেন, সেটা একটা অবজারভেশন। অবজারভেশন মেইনলি আমাদের টেস্ট এক্সামিনেশনের ক্ষেত্রে লাগে। যে গোল মতো থাকে যেটা আমরা দিই, সেটা হচ্ছে টেস্ট বলে। তাহলে বুকের পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি সেটা ইউজ হয়। এবার লেগের মধ্যে অনেক সময় অনেক সাউন্ড জানবার জন্য আমরা সেটাকে ইউজ করি। যেমন পালস মাপার জন্য, বিপি মাপার জন্য আমরা এখানে রেডিয়াল আর্টারির উপরে আমরা ডেসিমেলসটা দিই। ওই ডেসিমেলসটা দিয়ে আমরা ওই সিস্টেমিক অ্যাসথেটিকের সাউন্ডটা আমরা আগে শুনি। বা ধরুন প্রেগনেন্সির সময় এটা ভাবসাম না, তো এক্ষেত্রে অনেক কনসেশনটা লাগে। পার্কাশনটা এখন এইসব পার্কাশনটা এখন খুব একটা পরিষ্কার পড়ে না তৈরি। এটা হচ্ছে আঙুল দিয়ে এরকম, এটা টেস্টের ক্ষেত্রে লাগে আর ইয়েতে লাগে প্রেগনেন্সির সময়। টেস্টের ক্ষেত্রে এরকম করে দিয়ে এরকম করে টোকা মারতে হবে। তাহলে যদি এয়ার থাকে একরকম, নিউমোনিয়া হলে একরকম, ঠিক আছে? ইনফেকশন হলে একরকম। তো ভেতরে হাওয়া বা ফ্লুইড বা পুঞ্জ এগুলো টেস্টে যদি জমা হয় তাহলে সেই রকম আওয়াজ এরকম করে দুটো দিকে কম্পেয়ার করে করতে হয়। এটা হচ্ছে পারকাশন। প্রেগনেন্সির সময় কি হয়, ওই পেশেন্টটা বাচ্চা বেঁচে আছে কিনা সেটা জানবার জন্য ওই একদিকে কখন মারা, ওটা মারলে ওটা ভাসতে ভাসতে আর একদিকে ধাক্কা খায়, আবার ওদিকে চলে যায়। এইটাতে বোঝা যায় যে এটা হচ্ছে পারকাশনের পরীক্ষা। যখন অফসের ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে এই পরীক্ষাগুলো আছে, পারকাশন বলে পরীক্ষায় আছে। এটা কেন করা হয় না, অ্যামনিওটিক ফ্লুইডটা সাফিসিয়েন্ট আছে কিনা সেটা জানার জন্য একটা করা। বাচ্চাটা ফার্স্ট যত ফ্লুইড থাকবে তত বাচ্চাটা ফার্স্ট, এই
এইটা সেই ক্ষেত্রে করা হয়। তো এই হচ্ছে লোকাল এক্সামিনেশনের পার্ট। এইবার অ্যাপেন্ডিক্স আমাদের কোথায় থাকে? অ্যাপেন্ডিক্স থাকে আমাদের এখানে রাইট ইয়ার টেস্টে। তাহলে পেশেন্ট এসে কি বলবে, পেটের ডান দিকে নিচের দিকে খুব ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা, কখনো কখনো এত ব্যথা হচ্ছে যে পেট কুমড়ে বসে আছে, তারপর হঠাৎ করেই ব্যথাটা চলে যাচ্ছে। এইটা হচ্ছে কলিক পেন, এটাকে বলে কলিক পেন। ঠিক আছে, এটাকে বলে কলিক পেন। কলিক পেনের কানেকশন হচ্ছে হঠাৎ আসবে, সাডেন অ্যাপিয়ারেন্স অফ পেন, হঠাৎ আসবে, পারসিস্ট সামটাইম, মানে কিছুক্ষণ থাকবে এবং পেশেন্টকে প্রচন্ড কষ্ট দিয়ে যাবে। পেশেন্ট চিৎকার করবে, ছটফট করবে, টিপে ধরে বসে থাকবে, উপরে বসে থাকবে, পেশেন্ট প্রচন্ড ছটফট করবে এবং একটা সময় পেশেন্ট দেখা গেল ঘুমিয়ে পড়বে। মানে অ্যাপিয়ার সাডেনলি আর ডিসঅ্যাপিয়ার সাডেনলি। এটা হচ্ছে কলিক পেনের ক্যারেক্টার। হঠাৎ আসবে, কিছুক্ষণ থাকবে, পেশেন্ট ছটফট করবে, তারপর হঠাৎ চলে যাবে। পেশেন্ট বুঝতেও পারবে না যে কখন ব্যথাটা চলে যাবে। এটাকে বলে কলিক পেন। সাসটেন করে না, সাসটেন করলে সেটা কলিক পেন বলা যাবে না। সেটা মানে এবার এখানে হচ্ছে অ্যাকিউট আর ক্রনিকের ব্যাপার। এবার অ্যাকিউট রেকারেন্ট হয়, আবার ক্রনিক রেকারেন্ট হয়, তখন সেক্ষেত্রে অনেকক্ষণ ব্যথাটা থাকে। তবে ক্রনিক পেন মানে পারসিস্ট করে না, মানে ধরুন আধ ঘন্টা কি 45 মিনিট, খুব বেশি হলে আধ ঘন্টা 45 মিনিট থাকবে, তারপর থাকবে, মানে হঠাৎ ভ্যানিশ হয়ে যাবে, হঠাৎ ভ্যানিশ, পেশেন্ট নিজেই জানবে না যে কখন টাকাটা চলে যাবে। এবার সিমটমগুলো আজকে মোটামুটি এগুলো একটু দেখে আসবেন, পরের দিন থেকে আমি এগুলো সেটা আমার নয়, এটা আমি সবাই ক্ষেত্রে বলেছি। আগের টিচার মিশে গেছে। এইভাবে আমরা এইগুলো নোটগুলো একবার পড়ুন, আমি ক্লারিফাই করে দেবো। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কেটে যেটা হয়, অ্যাপেন্ডিক্সটা কমপ্লিট করা, অ্যাপেন্ডিক্স আজকে কমপ্লিট হবে না, কারণ আমাকে ইয়েও করতে হবে, একবার মিস পয়েন্টটা বোঝানোর ব্যাপার আছে, আগে কমপ্লিট হবে না। সিমটমগুলো কমপ্লিট হতে পারে। সিমটম এখানে দেখা যাচ্ছে যে পেনটা আমার এই জায়গার থেকে আমেরিকার রিজন, আমেরিকার রিজনে ব্যথাটা একটা ডাল পেন প্রথমে শুরু হবে, তারপর এই পেনটা ধীরে ধীরে এই জায়গায় এসে পারসিস্ট করবে, এই জায়গায় এসে থেমে যাবে এবং ব্যথাটা এই জায়গাতেই থাকবে। ঠিক আছে, পেনটা রাইট ইন্ডিয়ার প্লেস হবে, পজিটিভ পেন হবে, আর এর সাথে পেন যখন হবে, এবার পজিটিভ পেন বা অ্যাকিউট যে পেন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে যে পেনটা হবে তার সাথে কিন্তু বমি ভাব এবং বমি ভাবটাকে ইংরেজিতে বলে নজিয়া, আর বমি হওয়াটাকে বলে বমি। এই একটা সিমটম আছে, কনস্টিপেশন থাকতে পারে, ঠিক আছে, নজিয়া বমি থাকতে পারে, এটা তো বললাম, আর জ্বর থাকতে পারে, হালকা জ্বর, টেম্পারেচার, যেহেতু ইনফ্লামেশন, সমস্ত এই হচ্ছে কমন সিমটম। এগুলো সব ইনফেকশনে বা যেগুলো আমাদের ইনফেক্টিভ কেসগুলো আছে সেখানে কিন্তু এগুলো সবই কমন ব্যাপার। ইনফ্লামেশন হলেই কিন্তু ইয়ে হবে, জ্বর আসবে, জ্বরটা থাকবে। ওই যে ইনফ্লামেশন হচ্ছে, ওই যে ইনফ্লামেশনই ক্যারেক্টারটা, ওই যে হিটটা, মানে এই হিটটা আমার সারা বডিতে এটা ইনভলভেট করে বেরোচ্ছে, এইখান থেকে এটা ছড়াচ্ছে, দিয়ে আমার সারা বডিটা হিট হয়ে যাবে। হিট বেরোবার, বডি থেকে হিট বেরোবার জায়গা হচ্ছে আমাদের স্কিন দিয়ে আমাদের ইনভলভেট করে হিটটা। তাই আমরা এরকম করে ভাবছি
বা এরকম করে দেখি যে দেহটা গরম আছে। এইটা একটা এইবার ম্যাকবার্নিস পয়েন্টটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা একটা হিপবোনের একটা উঁচু অংশ আছে, এই জায়গা আছে, এই জায়গা এটা হচ্ছে অ্যান্টিওসুপিরিয়র ইলিয়াক স্পাইন। তো রাইটের যে রাইট লেফটের দিকে নয়, রাইট অ্যান্টিওসুপিরিয়র ইলিয়াক স্পাইন মানে যেটা ফেসটা এসে সামনের দিকে যে হুকটা তৈরি করেছে, এই হুকটাকে বলে অ্যান্টিরিয়র, মানে সামনের দিকে, সুপিরিয়র মানে উপরে, মানে ইনফিরিয়র আছে তাই এটা সুপিরিয়র হয়েছে। অ্যান্টিওসুপিরিয়র ইলিয়াক মানে এটা ইলিয়াক ফেসের অংশ, আর স্পাইন মানে হচ্ছে আরে যে অংশটা একটু হুকের মতো থাকে সেইটাকে আমরা স্পাইন বলি। এইভাবে নামটা পুরো নামটা হয়েছে অ্যান্টিওসুপিরিয়র ইলিয়াক স্পাইন। রাইট না লেফট এটা বলতে হবে, রাইট অ্যান্টিওসুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে যদি আমরা এটা তো এরকম হয়ে আসছে, এসে এরকম হচ্ছে সামনে আরেকটু, তাহলে এখান থেকে যদি আমরা একটা কাল্পনিক রেখা টানি আমেরিকাস পর্যন্ত, তাহলে মোটামুটি এটা ল্যাটারাল ওয়ান কাট আর মিডিয়াল টু কাট, এটা যদি আরেকটু উপরে হতো কিন্তু আমাদের শরীর অনুযায়ী করলে কিন্তু একদম ঠিক এই রাইট ইন্ডিয়ান প্রেসিডেন্ট মধ্যে পড়বে। এই জায়গাটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে দেহের মধ্যে আমাদের আমেরিকান অ্যাপেন্ডিক্স থাকছে। তাহলে এই পয়েন্টটায় যদি আমরা ডাইলেশন করি বা প্রেশার দিই, তাহলে চেঞ্জ যদি হয় তাহলে ম্যাকবার্নিস পয়েন্ট পজিটিভ করব অথবা ম্যাকবার্নিস টেন্ডারনেস করব। ঠিক আছে, ব্যথা ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা, একটা কথা ম্যাকবার্নিস টেন্ডারনেস হচ্ছে, তখন সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাপেন্ডিসাইটিস একদম চলছে। আর একটা হয় এখানে তো অনেক অনেক অর্গানগুলো আছে, এখানে অর্গানগুলো আছে, এবারে কি করা হচ্ছে পেশেন্টের দিয়ে এই জায়গাটা প্রেশার দেওয়া হচ্ছে, এই জায়গাটা প্রেশার দিয়ে এই দিক বরাবর প্রেশার দেওয়া হচ্ছে এরকম। তাহলে এই অর্গানগুলো সব করে আসবে, করে এসে অ্যাপেন্ডিক্স তো ইনফ্লাম হয়ে আছে, তাহলে সেই জায়গায় যদি লাগে কোরনের অংশ, তাহলে সেখানে ব্যথা হবে, এটাকে বলে টক্সিন সাইন। আর একটা হয় রিবাউন্ড টেন্ডারনেস, প্রথমে এই জায়গাটা খুব আস্তে আস্তে চাপ দিয়ে ভেতরে ঢুকতে হয়, তারপর ঠিকঠাক করে ছেড়ে দিতে হয়। তাহলে কি হবে, অ্যাপেন্ডিক্সটা উপরে এসে অ্যাবডোমিনাল ওয়ালে ধাক্কা খাবে, তখন এই ধাক্কাটা খেয়ে আবার ব্যথাটা হবে। তো এই 3 রকমের পরীক্ষা হয়, তার মধ্যে এই ম্যাকবার্নিস পয়েন্টটা করলেই হয়ে যায়। এটাই এতেই পজিটিভ করে তার মানে অ্যাপেন্ডিসাইটিস একদম কনফার্ম সাইন বা এক্সামিনেশন করে এটা একদম কনফার্ম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তখন অ্যাপেন্ডিসাইটিসটা ডায়াগনোসিসের মধ্যে আসছে এবং সেইভাবে ট্রিটমেন্টটা করবো। এইবার যদি দেখা যায় যে এটা অ্যাকিউট রিকারেন্ট হচ্ছে বা ক্রনিক রিকারেন্টে পৌঁছে গেছে, তখন সেটা আর আমি ফেলে না রেখে পেশেন্টের ভালোর জন্য, কারণ এই জায়গাটা যদি ফুলে যায় মারাত্মকভাবে এবং ভেতরে খুব জমে যায় এবং সেটা যদি পরে বাস্ট করে, তাহলে কিন্তু একটা নিউরোলজিক্যাল শক পাবে পেশেন্ট। সেক্ষেত্রে পেশেন্টের বাঁচার সম্ভাবনাটা দুর্বলতা সহ্য করে যায়, তাহলে সেই বাস্ট করলে ইনফেক্টিভ ম্যাটেরিয়ালগুলো আমার পেলভিক অর্গানগুলোতে ছড়িয়ে যাবে, সেখান থেকে পেলভিক অর্গানগুলো আমাদের কোলনে বা ইউটেরাসে যদি মেল হয়, ইউনারি জায়গায় ভেতরে তো অনেক অর্গান গুলোকেও ইনফেকশন ছড়িয়ে যাবে, তখন সেক্ষেত্রে ইমিডিয়েট অপারেশন করে ওইগুলোকে পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু পেশেন্টের বাঁচার সম্ভাবনা কম। সেই জন্য আমাদের যদি এটা ক্রনিক বা ক্রনিক রিকারেন্টে পৌঁছে যায়, তখন এটা অ্যাপেন্ডেক্টমি
থাকেই না। এবার এবার পেশেন্টের ভালোর জন্য যদি একদম ডায়াগনোসিস হয়ে যায় তাহলে একদম সার্ভিলেন্স মানে ওয়েট না করে এটা তাহলে ভালো। সেক্ষেত্রে একদম অ্যাডভাইস করে দেয় ভালো, পেশেন্ট না রেখে সেক্ষেত্রে পেশেন্টেরই ভালো হয়। So distance से चुने two-third lateral distance और one-third মিডিয়াম medial. মিডিয়াম টু-থার্ড আর ল্যাটারাল ওয়ান-থার্ড যে বিন্দুতে মিট করছে সেই বিন্দুটা হচ্ছে অ্যাডভান্স পয়েন্ট। Lateral one-third. ল্যাটারাল ওয়ান-থার্ড, মিডিয়াম টু-থার্ড। যে পয়েন্টে মিট